আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এর আগের দিন আমরা একটা এমভিসি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছিলাম এবং আমরা সেখানে একটা এমপ্লয়ি এবং স্টুডেন্ট কন্ট্রোলার অ্যাড করেছি। আজকে আমরা দেখব যে স্টুডেন্টের যে আমরা কোডটা করেছিলাম সেটাতে ব্যাকএন্ডে কি কি হয়েছে। আমরা আগের দিন শুধু একটা কন্ট্রোলার ক্রিয়েট করে মডেল সিলেক্ট করে দিয়েছিলাম এবং সেইখান থেকে আমাদের অ্যাড, এডিট, ডিলিট এবং ডিটেলসগুলো হয়ে গিয়েছিল। তো এখন দেখি যে ব্যাকএন্ডে কিভাবে কাজ করেছে। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের ভিউ ছিল, যেখানে আমরা স্টুডেন্ট লিস্টগুলো শো করেছিলাম এবং ক্রিয়েট নিউ এর জন্য ক্রিয়েটের একটা ভিউ ছিল এবং ডিলেট বা ডিটেলসের জন্য ডিটেলসে যদি যাই আমি ডিটেলসের একটা ভিউ ছিল, এডিটে যদি যাই এডিটের একটা ভিউ ছিল এবং ডিলেট যদি দেই আমি ডিলেটের একটা ভিউ ছিল এবং এখান থেকে ডিলেটে ক্লিক করলে স্টুডেন্টটা ডিলেট হয়ে যাচ্ছিল। তো আমরা যদি দেখি এটার ব্যাক এন্ডে কি আছে, এটার জন্য যদি আমি সোর্স কোডে যাই তাহলে দেখবো এর আগের ভিডিওতে অনেকে বলেছিলেন যে কোডগুলো বোঝা যায় না। তো আমি রেজুলেশনটা ইমপ্রুভ করার চেষ্টা করেছি এবং আমি খুব ভালো ভিডিও এডিটর না, যার কারণে আমি এই ভিডিওগুলো যে এইরকম রেকর্ড হয় ওই রকমই আপলোড দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন, তাহলে হয়তো ভিডিওগুলো ইমপ্রুভ করার চেষ্টা করা যাবে। আমরা দেখেছিলাম যে স্টুডেন্ট যে মেনুটা এটা শুরুতেই আমরা কি দিয়েছি, একটা কন্ট্রোলার, এরপরে হচ্ছে অ্যাকশনগুলো আমরা একটা একটা করে দিয়েছি ক্রিয়েট, ভিউ এবং ডিটেলস এর জন্য। তো আমরা যদি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গেলে আমরা দেখব যে আমরা প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রাইভেট রিড অনলি ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট। এই কনটেক্সটটা কিভাবে ক্রিয়েট হয়েছে আমরা এর আগের দিন দেখেছিলাম যে আমরা একটা মডেল সিলেক্ট করে দিয়েছিলাম এবং মডেল সিলেক্ট করার পরে আমাদের ওই মডেলের জন্য অ্যাপ সেটিংস ডট জেসনে একটা কানেকশন স্ট্রিং চলে এসেছিল, এইরকম একটা কানেকশন স্ট্রিং চলে এসেছিল যেখানে একটা ডাইনামিক ভাবে ও ডাটাবেজ নেম দিয়ে দিয়েছিল। আমরা জাস্ট এই ডাটাবেজ নেমটা চেঞ্জ করে এখানে একটা ডাটাবেজ নেম আমরা ডাটাবেস ক্রিয়েট করে ওই ডাটাবেস নেমটা এখানে দিয়েছি। তো এখন যদি দেখি কানেকশন স্ট্রিংটা আমরা কিভাবে দিয়েছিলাম, এখানে প্রথমেই আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সার্ভার। এই সার্ভারটা হচ্ছে আমার ডাটাবেসটা কোন জায়গায় স্টোরেজ থাকে। যদি আমার ডাটাবেসটা কোনো ক্লাউডে থাকে সেক্ষেত্রে আমি ক্লাউডের আইপি অ্যাড্রেস বা হোস্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। আর যদি এটা আমার লোকাল হয় তাহলে লোকাল যার যেই পিসি নেমের মধ্যে ডাটাবেসটা থাকে এটা সাধারণত লোকাল ডিবি, এমএস এসকিউএল বা অনেকের হচ্ছে যে ডিরেক্ট পিসি নেমটা থাকে। তো সেই ক্ষেত্রে ওই পিসি নেমটা বা ওই হোস্ট নেমটা আমরা সার্ভারের এখানে দিয়ে দিব। আমরা এখন সার্ভার হোস্টটা কিভাবে খুঁজে বের করব এটা যদি একটু দেখি, আমরা যদি মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করি তাহলে আমরা দেখব যে শুরুতেই একটা লগ ইন উইন্ডো আসে। তো এটা হচ্ছে আমার মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। আমি শুরুতেই দেখব যে এখানে আমার একটা লগ ইন উইন্ডো এসেছে এবং এইখানে কানেকশন প্রপার্টিজের মধ্যে সার্ভার নেম আছে। তো এই সার্ভার নেমটাই আমি এইখানে দিয়েছি কারণ আমার ডাটাবেসটা লোকালি আছে। এটা হচ্ছে আমার লোকাল এমএস এসকিউএল সার্ভার, এখানে আমি সার্ভার নেমটা পাবো। আর আমার যদি এখানে বাই ডিফল্ট আমি প্রথমবার আসি সেক্ষেত্রে হিস্টোরির মধ্যে হচ্ছে আমি অলরেডি যে সার্ভারগুলোতে লগ ইন করেছি সেই সার্ভারগুলোর ইনফরমেশন থাকে। যদি এখানে না থাকে তাহলে আমি ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে লোকালের ক্ষেত্রে আমি দেখব যে আমার এখানে একটা পিসি নেম দিয়ে সার্ভার আছে, এটাও আমার ডিফল্ট, আর একটা হচ্ছে লোকাল ডিবি। তো আমি দুইটার যে কোনো একটা দিয়ে কানেকশন করব। আমি যদি আমার যে পিসি নেম আছে এটা দিয়ে কানেক্ট দেই তাহলে আমি এখানে একটা ইরর দেখছি এসএসএল। তো সেই ক্ষেত্রে যদি আমি এইখানে চেঞ্জ করে দেই, অপশনাল করে দেই এবং কানেক্ট করি তাহলে কানেক্ট হয়ে যাবে। আপনারা একটু ইরর গুলো চেক করবেন যে এসএসএল এর কোনো ইরর আছে কিনা বা অন্য কোনো ইরর আছে কিনা। এবং এরপরে যদি আমি এমএস এসকিউএল ডিবিতে যাই, আমি আবার রিমুভ করে দেই হিস্টরি থেকে এগুলো। বাই ডিফল্ট এরকম ক্লিন একটা ইন্টারফেস থাকে। তো সেক্ষেত্রে আমি যদি ব্রাউজে যাই লোকাল ডিবি এবং লোকাল ডিবির ক্ষেত্রে আমার ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট এটা হচ্ছে ম্যান্ডেটরি, এনক্রিপ্টেড ম্যান্ডেটরি। আবার ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট যদি আমি ট্রু দেই তাহলে হচ্ছে আমার এই কানেকশন স্ট্রিং এর মধ্যে আবার ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট ট্রু করে দিতে হবে। এখানে কানেকশন স্ট্রিং এর আরো বেশ কিছু অ্যাট্রিবিউট থাকে, এগুলো আমরা যখন ম্যানুয়ালি কানেকশন স্ট্রিং সেট করব সেই ভিডিওতে দেখব। তো এখন আমি এখান থেকে কি করলাম,
কানেক্ট করে দিলাম, কানেক্ট করলে কানেক্ট হবে। আমার এই কানেকশন স্ট্রিংটা চেক করতে হবে যে এখানে আমার কোন কোন প্রপার্টিজ দিয়ে আমার ডাটাবেসটাতে কানেক্ট হচ্ছে। আমি যদি আরেকবার দেখি যে আমার কোন কোন প্রপার্টিজ দিয়ে কানেক্ট হচ্ছে, সেটা হচ্ছে আমার ডাটাবেস নেম। ডাটাবেস নেম কি আছে, আমি এখানে ডাটাবেস নেমগুলো দেখতে পারবো। সেই ডাটাবেস নেমটা আমার যে ডাটাবেস সেটা আমি এখানে দিয়ে দিব। এরপরে ইনক্রিপ্ট ম্যান্ডেটরি অর অপশনাল। আমি যদি ম্যান্ডেটরি দেই তাহলে আমার অবশ্যই এখানে ইনক্রিপ্ট ট্রু করে দিতে হবে। এখানে একটা প্রপার্টি আছে ইনক্রিপ্টেড ট্রু, এটা করে দিতে হবে। আবার ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট যদি আমি ট্রু দেই, সেক্ষেত্রেও এখানে ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট আমাকে ট্রু করে দিতে হবে। কিন্তু আমার যদি এটা অপশনাল থাকে এবং এইখানে যদি আমার ফলস থাকে, তাহলে আমার এই সেটিংসগুলো এখানে দরকার হবে না। আমার এই ওয়েব কনফিগের মধ্যে এই সেটিংসগুলো দরকার পড়বে না। এখন যদি আমি দেখি যে মাল্টিপল কানেকশন স্ট্রিং আমি কিভাবে অ্যাড করব, সেক্ষেত্রে ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট যেটা, এটা হচ্ছে আমার যে ওয়েব অ্যাপের কনটেক্সট নেম ছিল সেইখান থেকে সে অটোমেটিক এটা ক্রিয়েট করে নিয়েছে। এখন যদি আমি এখানে মাল্টিপল কানেকশন স্ট্রিং অ্যাড করতে চাই, সাপোজ আমার অ্যাপ্লিকেশনে দুইটা ডাটাবেস দুই জায়গা থেকে কল হচ্ছে, তো আমি কি করব, এখানে এখানে কমা দিব। আমরা জানি জেসন এর জন্য আলাদা আলাদা ভাবে কমা দিয়ে দিয়ে আমরা এক একটা করে প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি। তো এখানে আমি কানেকশন স্ট্রিং নেমটা দিব, আমি ডিফল্ট কানেকশন স্ট্রিং একটা নেম দিলাম। সেম ভাবে এখানে আমি সার্ভারের নেম দিব, ডাটাবেজের নেম দিব। আমি যেটা বললাম যে ট্রাস্টেড কানেকশন যদি ট্রু হয়, আমি সেই ক্ষেত্রে ট্রাস্টেড কানেকশন ট্রু দিব। ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট যদি ট্রু হয়, আমি ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট ট্রু দিব। এবং মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট স্টেট, এইটা আমাদের সবসময় ট্রু রাখতে হবে। এটা যদি আমরা ফলস রাখি, এর ফলে কি হবে, আমরা যদি দুইটা পেজ থেকে বা দুইটা ইউআরএল থেকে একসাথে দুইটা কোয়েরি করি, আমরা চাচ্ছি যে স্টুডেন্ট এবং এমপ্লয়ি আমরা দুইটা মেনু থেকে দুইটা কোয়েরি করলাম, সেই ক্ষেত্রে আমাদের একটা কোয়েরি কাজ করবে আর একটা কাজ করবে না। কারণ কি, এটা এট এ টাইম মাল্টিপল কোয়েরি বা মাল্টিপল আমাদের যে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোয়েরি, আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক গুলো কোয়েরি জেনারেট করে ডাটাবেজে এক্সিকিউট করে। তো যখন এই কোয়েরি গুলো এক্সিকিউট হবে, তখন মাল্টিপল কোয়েরি গুলো কাজ করবে না যদি আমি মাল্টিপল অ্যাক্টিভ স্টেট ট্রু না দিই। ওকে, এখন ট্রাস্টেড সার্টিফিকেট আমরা কখন ট্রু দিব, যখন আমাদের এসএসএল দরকার হবে। আমরা একটু আগে বললাম যে ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট যখন আমাদের এসএসএল দরকার হবে, যে আমরা এইচটিটিপিএস ছাড়া আমাদের পোস্টগুলোকে অ্যাক্সেস করতে দিব না, সেই ক্ষেত্রে আমাদের এটা ট্রু রাখতে হবে। এবং ট্রাস্টেড কানেকশন ট্রু কেন, এটা হচ্ছে যখন আমরা লোকাল ডাটাবেস ইউজ করছি তখন আমরা ট্রাস্টেড কানেকশন ট্রু করে দিচ্ছি, কিন্তু যখন আমরা আইপি দিয়ে বা হোস্ট দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ডাটাবেস অ্যাক্সেস করব, তখন আমাদের এই ট্রাস্টেড কানেকশনটা ফলস রাখতে হবে, অর্থাৎ যখন আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তাহলে ট্রাস্টেড কানেকশন ট্রু কখন, ট্রাস্টেড কানেকশন ট্রু হচ্ছে যখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, তখন ট্রাস্টেড কানেকশন ট্রু, অর্থাৎ উইন্ডোজ অথেন্টিকেশন। আর ট্রাস্টেড কানেকশন ফলস হচ্ছে যখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। যখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো না, তখন হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশন, ট্রাস্টেড কানেকশন ট্রু। এবং যখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, তখন ট্রাস্টেড কানেকশন ফলস, তখন আমরা ইউজারের ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করবো। তো এই হচ্ছে মাল্টিপল এবং সিঙ্গেল ডিবি কনটেক্সট বা আমরা কানেকশন স্ট্রিং কিভাবে সেট করতে পারি সেইটা। এখন কথা হচ্ছে আমি এই যে কানেকশন স্ট্রিংটা এখানে দিলাম, তো আমার হচ্ছে ফার্স্ট যে কানেকশন স্ট্রিংটা, আমি এটাকে ডিফল্ট কানেকশন স্ট্রিং হিসাবে নিব। আমি পরেরটা উঠাই দিচ্ছি, যেহেতু পরেরটা আমার লাগবে না, আমি এখানে একটাই ডাটাবেজ ইউজ করছি। তো আমি প্রথমটাকে আমি ডিফল্ট কানেকশন স্ট্রিং হিসাবে নিলাম। এখন আমার এখানে কি ছিল, ফার্স্ট অ্যাপ কনটেক্সট বা আমার এইরকম নামটা ছিল। আমি যদি আরেকবার দেখি, ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট, ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সটকে আমি কি করেছি, ডিফল্ট কানেকশন স্ট্রিং করে দিয়েছি। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি এবং আমি যদি আবার স্টুডেন্টের পেজে যাই, আমি স্টুডেন্টের পেজে গেলাম, সেক্ষেত্রে আমি ইরর পাচ্ছি। ইরর কি পাচ্ছি, কানেকশন স্ট্রিং ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট নট ফাউন্ড। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমি এখানে জাস্ট একটা কানেকশন স্ট্রিং নিয়েছি, কিন্তু এই কানেকশন স্ট্রিংটা আমার কোথাও না কোথাও অ্যাপ্লিকেশনে রেজিস্টার করা আছে। অর্থাৎ এটা আমি একটা স্ট্রিং নিয়েছি, এই স্ট্রিংটা অ্যাপ্লিকেশন কোথাও না কোথাও থেকে রিড করছে, রিড করার পর সেইখান থেকে কানেক্ট করছে।
তো আমরা জানি এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের যেই সার্ভিসগুলো প্রোগ্রাম ডট সিএস এ রেজিস্টার করা থাকবে শুধু সেই সার্ভিসগুলোই আমাদের এখানে কাজ করবে, বাকি সার্ভিসগুলো আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করবে না। তাহলে আমি যদি এখন প্রোগ্রাম ডট সিএস এ যাই, গেলে দেখব যে বিল্ডার ডট সার্ভিস অ্যাড ডিবি কনটেক্সট, অ্যাড ডিবি কনটেক্সট নামে একটা সার্ভিস আমি এখানে রেজিস্টার করে দিয়েছি, অর্থাৎ ডিবি কনটেক্সট আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার সার্ভিসের মধ্যে। এখন যদি আমি দেখি এখানে আমি কি কি অ্যাড করেছি, আমি দেখবো যে অ্যাড ডিবি কনটেক্সটের মধ্যে আমি ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট যেটা, এটা আমার অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো আমি ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট যেটা, এটাতে যদি একটু যাই, এটাতে কি কি আছে, এটা আমার বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আমার যে অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে ডাটার ভিতরে ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট এইখানে, অথবা আমি নেম স্পেস ধরে এইভাবে যেতে পারবো। এটা আমার অ্যাপ্লিকেশন নেম, এরপরে ডাটা হচ্ছে আমার ফোল্ডার, এর ভিতরে হচ্ছে ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট। তো কনটেক্সটটা ইনহেরিট করছে হচ্ছে ডিবি কনটেক্সটকে। আমি যদি ডিবি কনটেক্সট দেখি, এটা আসছে হচ্ছে মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এখান থেকে ইনহেরিট হচ্ছে ডিবি কনটেক্সট। ডিবি কনটেক্সটের বাই ডিফল্ট কিছু মেথড এখানে থাকে। আমি যদি যাই, কন্ট্রোল ধরে যদি এখানে ক্লিক করি অথবা রাইট বাটন ক্লিক করে যদি গো টু ডেফিনেশনে দেই, তাহলে আমার ওই ডিবি কনটেক্সটে নেভিগেট করবে। নেভিগেট করলে আমি দেখব ডিবি কনটেক্সটে কি কি আছে, অপশন আছে, তারপর ডিকশনারি দিয়ে ডিবি কনটেক্সটের ডাটা সেট গুলো নিয়েছে, এরপর কনটেক্সট সার্ভিস আছে, ডিবি কনটেক্সট ডিপেন্ডেন্সিজ আছে, ডাটাবেস ফেস আছে, ট্রাস্ট আছে, স্কোপ আছে, এরকম আরো অনেক জিনিস আছে ডিবি কনটেক্সটের ভিতরে। তো আমরা এই সবগুলো ব্যাকএন্ডে ইউজ হয়। আবার ডিবি কনটেক্সট আইডি, অর্থাৎ কনটেক্সট আইডি আছে প্রত্যেকটা এক্সিকিউশনের জন্য। তো এগুলো ব্যাকএন্ডে ইউজ হয়, আমরা এগুলো খুব বেশি একটা দেখি না। আমরা দেখি আমরা কিভাবে মডেলগুলো দিয়ে ডিবি কনটেক্সটে বা ডাটাবেজের যে টেবিলগুলো, এগুলো আমরা ম্যাপ করেছি। তো আমরা যদি এখন দেখি এখানে আমরা কি করেছি, এখানে ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট আমরা ডিবি কনটেক্সটের নেম নিয়েছি, এটা আমরা চাইলে রিনেম করে দিতে পারি। রিনেম করে দিতে পারি কি মাই ওয়েব অ্যাপ ডিবি কনটেক্সট। যেহেতু ফার্স্ট ওয়েব অ্যাপ আমার অ্যাপ্লিকেশন নেম, সেক্ষেত্রে আমার ডিবি কনটেক্সটের নেম হয়েছে ফার্স্ট ওয়েব অ্যাপ ডিবি কনটেক্সট। এখন যদি এটা আমার ব্লগ ওয়েবসাইট হয়, ধরলাম যে এটা এবিসি ওয়েবসাইটের ডিবি কনটেক্সট, তো সেক্ষেত্রে আমি এবিসি ওয়েব অ্যাপ ডিবি কনটেক্সট বা এবিসি ওয়েব অ্যাপ কনটেক্সট এরকম আমি একটা নেম দিতে পারি। এখন এর ভিতরে কি করেছি, আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি এবং কনস্ট্রাক্টরের বেস হিসাবে আমরা অপশন পাঠিয়েছি। অপশন কি, অপশন আছে ডিবি কনটেক্সট অপশনের ভিতরে আমরা এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে পাঠিয়ে দিয়েছি। আমরা যদি এখন দেখি ডিবি কনটেক্সট অপশন, এটা হচ্ছে টি কনটেক্সট, টি বোঝাচ্ছে হচ্ছে জেনেরিক। এই কনটেক্সটের ভিতরে আমরা অপশনগুলো পাঠিয়ে দিয়েছি। এরপর আমরা কি করেছি, আমরা একটা ডিবি সেট নিয়েছি। ডিবি সেটের ভিতরে আমরা কি করেছি, আমাদের যে স্টুডেন্ট মডেলটা ছিল, সেই স্টুডেন্ট মডেলটাকে আমরা একটা ক্লাস হিসাবে, আমরা জানি যে স্টুডেন্ট মডেলটা একটা ক্লাস, কিন্তু এই স্টুডেন্ট মডেলটাকে আমরা ডাটাবেজের স্টুডেন্ট যে টেবিল আছে, এই টেবিলের সাথে আমরা ম্যাপ করেছি। আমি যদি যাই ফার্স্ট ওয়েব অ্যাপ ডিবি টেবিল, আমরা এখানে দেখব যে এই টেবিলটার নাম কি আছে, স্টুডেন্ট। আমি যদি সিলেক্ট করি, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, ফার্স্ট ওয়েব অ্যাপ ডিবিও স্টুডেন্ট। তো এখন আমি যদি এখানে স্টুডেন্ট না দিই, আমি যদি দিই স্টুডেন্টস, সেক্ষেত্রে আমার ডাটাবেজে যে টেবিলটা ক্রিয়েট হবে, এই টেবিলটার নাম হবে স্টুডেন্টস। অর্থাৎ আমার এইখানে যে নেমটা দেয়া আছে, সেম নেমটাই এইখানে ম্যাপ হবে। আচ্ছা, এখন আমি চাইলে নেমটা এইখান থেকে ম্যাপ না করে এখানে ডাটা অ্যানোটেশন দিয়ে আমি টেবিল নেমটা ম্যাপ করতে পারি। এখন ডাটা অ্যানোটেশন কি, এটা যদি দেখি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ডাটা অ্যানোটেশনটা আমরা পরের ভিডিওতে দেখব। আমরা ছিলাম হচ্ছে ডিবি কনটেক্সটে। তো এইখানে আমরা এইভাবেই পাবলিক ডিবি সেট দিয়ে, এখানে আমাদের ক্লাস দিয়ে, একটা করে ক্লাস দিয়ে আমরা এই ডিবি কনটেক্সট গুলো, টেবিলগুলো বা আমাদের ডাটাবেজের টেবিলগুলো আমাদের সি শার্প ক্লাসের সাথে আমরা ম্যাপ করতে পারি। সেক্ষেত্রে আমার যদি একটা এমপ্লয়ি ক্লাস থাকে, আমি যদি এখানে নেই যে পাবলিক ডিবি সেট, আমি যদি দেই হচ্ছে এমপ্লয়ি এবং আমি যদি টেবিলের নেম দেই হচ্ছে এমপ্লয়ি
গেট সেট ডিফল্ট। সেক্ষেত্রে কি হবে, ডাটাবেজে আমার একটা এমপ্লয়ি টেবিলের সাথে আমার সি শার্পে যে এমপ্লয়ি ক্লাসটা থাকবে সেই ক্লাসটা ম্যাপ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ডিবি কনটেক্সট। এখন যদি আমি প্রোগ্রাম ডট সিএস এ যাই, প্রোগ্রাম ডট সিএস আমি সেম এই ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট এটা আমি কল করেছি, এবং আমি আরেকটা অপশন এখানে নিয়েছি, সেটা হচ্ছে ইউজ এসকিউএল সার্ভার। ইউজ এসকিউএল সার্ভার কোন জায়গা থেকে এসেছে, এই প্যাকেজগুলো সে বাই ডিফল্ট ইনস্টল করে নিয়েছে, যেহেতু আমি আগের প্রজেক্ট ক্রিয়েট করার সময় বা আমি কন্ট্রোলার ক্রিয়েট করার সময় আমি মডেল সিলেক্ট করে দিয়েছিলাম এবং অ্যাড ডিবি কনটেক্সটে চেক দিয়ে দিয়েছিলাম, বা অ্যাড ডিবি কনটেক্সট বাটন থেকে আমি ক্লিক দিয়েছিলাম। সেক্ষেত্রে যদি আমি এখন প্যাকেজগুলো দেখি, আমি যদি আমার প্রজেক্ট ফাইল থেকে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ নিউগেট প্যাকেজে যাই এবং এখানে আমি কোথায় যাব, ইনস্টল প্যাকেজ, এইখানে আমার প্যাকেজ সোর্স থাকে বাই ডিফল্ট nuget.org থাকে। আমি চাইলে অন্য কোনো সোর্স থেকে প্যাকেজ লোড করতে পারি, যদি আমার পার্সোনাল কোনো সোর্স থাকে যে আমি আমার অ্যাপ্লিকেশনের কিছু কমন জিনিস একটা প্যাকেজে রাখবো এবং সেটা গিটহাবে বা অন্য কোনো সার্ভারে রাখবো, সেক্ষেত্রে আমি ওই প্যাকেজ ইউআরএলটা, ওই আর্টিফ্যাক্ট ইউআরএলটা এখানে লোড করতে পারি। তো এর আগে দেখেছিলাম যে আমাদের দুইটা প্যাকেজ ছিল, একটা প্যাকেজ দেওয়া ছিল শুধু, আমরা ডিজাইন প্যাকেজটা ইউজ করেছিলাম কেন, এসকেপ ফোল্ডেড আইটেমগুলোর জন্য, অর্থাৎ ভিউ কন্ট্রোলার এই আইটেমগুলো আমাদের এই ফোল্ডারগুলো অটোমেটিক জেনারেট হবে, এই জন্য আমরা ডিজাইনটা ইউজ করেছিলাম। কিন্তু এখন আমরা দেখছি এসকিউএল সার্ভার একটা প্যাকেজ ইনস্টল হয়ে গেছে এবং ইন্টিটি ফ্রেমওয়ার্ক কোর টুলস একটা প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। এই দুইটা প্যাকেজ ইনস্টল হয়ে গেছে এবং দুইটা প্যাকেজের মধ্যে আবার ডিপেন্ডেন্সি আছে। আমরা যদি এসকিউএল সার্ভার দেখি, এসকিউএল সার্ভারে আমরা দেখব যে .NET 10 এটা হচ্ছে ডিপেন্ডেন্সি এবং এর ভিতরে আবার কিছু ডিপেন্ডেন্সি আছে, লগইন, অ্যাবস্ট্রাকশন, রিলেশনাল, এসকিউএল ক্লায়েন্ট, মেমোরি ক্যাশিং। তো এইগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট প্যাকেজ, এগুলো এই প্যাকেজের ভিতরে ইউজ হচ্ছে। ওকে, এখন এই প্যাকেজ থেকে আমরা এখানে ইউজ এসকিউএল সার্ভার, যেটা আমরা প্যাকেজটা দেখলাম এসকিউএল সার্ভার, আমরা প্যাকেজগুলো আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে এই ফার্স্ট ওয়েব অ্যাপ যে আমার প্রজেক্ট ফাইলটা, এখানে যদি আমি ডাবল ক্লিক দেই তাহলে আমার হচ্ছে এর যে এক্সএমএল ফাইলটা সেটা লোড হবে এবং এইখানে আমি প্যাকেজগুলো দেখতে পারবো, যে আইটেম গ্রুপ, প্যাকেজ রেফারেন্স, প্যাকেজ রেফারেন্সে আমার যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো আমি দেখতে পারবো। এখানে কি কি প্যাকেজ আছে, এসকিউএল সার্ভার, টুলস, ডিজাইন, এই প্যাকেজগুলোই আমরা ওই নিউগেট প্যাকেজ সোর্স থেকে দেখেছি এবং এগুলোর ভার্সনগুলো এখানে দেয়া আছে। তো এখান থেকে যদি আমি রিমুভ করে দেই কোনো একটা প্যাকেজের রেফারেন্স, ওইখান থেকেও রিমুভ হয়ে যাবে। তো এই প্যাকেজের ভিতরেই এসকিউএল সার্ভার যে প্যাকেজটা, এই প্যাকেজের ভিতরে একটা মেথড আছে ইউজ এসকিউএল সার্ভার। আমরা জানি প্যাকেজ কি, প্যাকেজ হচ্ছে যে একটা কোড লাইব্রেরি যেখানে অলরেডি বিল্ট ইন কোড থাকে, আমরা জাস্ট ইনস্টল করে ইউজ করি, অনেকটা মোবাইল অ্যাপ স্টোরের মতো বা গুগল প্লে স্টোরের মতো অ্যাপস থাকে, আমরা ইনস্টল করে সেটা ইউজ করি। তো ইউজ এসকিউএল সার্ভারের ভিতরে আমরা কি করেছি, আমরা কানেকশন স্ট্রিং এই বিল্ডার ডট কনফিগারেশনের ভিতরে, আমরা জানি বিল্ডার কি, বিল্ডারের মধ্যে আমার ফুল ওয়েব অ্যাপের যা যা আছে সবকিছুই থাকে। ক্রিয়েট বিল্ডার যখন আমরা ক্রিয়েট করি, এই ওয়েব অ্যাপ্লিকেশনের যা কিছু আছে সব বিল্ডার অবজেক্টের মধ্যে চলে আসে। তাহলে বিল্ডার ডট কনফিগারেশন, কনফিগারেশনের মধ্যে আমাদের যে কনফিগ ফাইলটা আছে, অর্থাৎ অ্যাপ সেটিংস ডট জেসন ফাইল, এই জেসন ফাইলটার সব প্রপার্টিগুলো কনফিগারেশনের মধ্যে থাকে। তাহলে আমি যদি গেট কানেকশন স্ট্রিং দেই, গেট কানেকশন স্ট্রিং হচ্ছে এর একটা ডিফল্ট মেথড। আমি চাইলে গেট কানেকশন স্ট্রিং না দিয়ে আবার ওইখান থেকে প্রপার্টি ধরে গেট স্ট্রিং করেও নিয়ে আসতে পারি। তো যেহেতু গেট কানেকশন স্ট্রিং ডিফল্ট দেওয়া থাকে, আমি গেট কানেকশন স্ট্রিংটা নিলাম, নেয়ার পরে ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট, এটা হচ্ছে কি আমার এইখানে আমি যে নামটা দিয়েছি ডিফল্ট কানেকশন, আমরা জানি এর আগে কানেকশন স্ট্রিংটার নাম ছিল ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট, যেটা এই program.cs ফাইল থেকে রিড করছিল। তাহলে আমি এখানে রিনেম করে দিলাম ডিফল্ট কানেকশন স্ট্রিং। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এনটিটি ফ্রেমওয়ার্কের জন্য। আপনারা যদি এর পরবর্তীতে ম্যানুয়ালি কানেকশন স্ট্রিং ম্যাপ করেন, আমরা অবশ্য বড় প্রজেক্টগুলোতে সবকিছু ম্যানুয়ালি সেট করব, সেই ক্ষেত্রে আমরা কানেকশন স্ট্রিংটা এইভাবে ম্যাপ করব যে আমার অ্যাপ সেটিংসে যে নেমটা থাকবে, প্রপার্টি নেমটা থাকবে ডিফল্ট কানেকশন স্ট্রিং, আমার program.cs এ সেম নেম থেকে বা সেম প্রপার্টি থেকে আমার ভ্যালু গেট করতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে আমি চাইলে না দিলেও পারি। এটা কি, এটা হচ্ছে একটা এক্সেপশন থ্রো করেছে যে যদি কানেকশন স্ট্রিং ফাঁকা হয়
আমি যদি এখানে দেখি যে কানেকশন স্ট্রিং যদি ফাঁকা হয় বা নাল হয় অর্থাৎ ভ্যালু না থাকে, সেক্ষেত্রে কানেকশন স্ট্রিং ফার্স্ট ওয়েব অ্যাপ ডিফল্ট কানেকশন স্ট্রিং নট ফাউন্ড একটা এক্সেপশন থ্রো করেছে, যেটা আমরা সি শার্পের এক্সেপশন হ্যান্ডলিং এর ভিডিওতে দেখেছি। এরপরে বাই ডিফল্ট কন্ট্রোলার উইথ ভিউ এটা আমাদের ছিল, এটাতে কি এটা হচ্ছে কন্ট্রোলার ভিউ গুলো রেজিস্টার করেছে। তো প্রোগ্রাম ডট সিএস এ মূলত এই চেঞ্জটাই হয়েছে যে বিল্ডার ডট সার্ভিস অ্যাড কনটেক্সট অ্যাড ডিবি কনটেক্সট এই চেঞ্জগুলোই হয়েছে। এখন যদি আমরা কন্ট্রোলারে যাই, যে স্টুডেন্ট কন্ট্রোলার যেটা ক্রিয়েট হয়েছিল সেইটাতে কি হয়েছে, স্টুডেন্ট কন্ট্রোলারে আমরা দেখব যে ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট যেটা, সেই কনটেক্সটটা আমরা এখানে রিড অনলি হিসাবে নিয়েছি। এই রিড অনলি হিসাবে কেন নিয়েছি, এটা রিড অনলি হিসাবে নেয়ার কারণ এটা প্রথমে একবারই লোড হবে, এটা থেকে আমরা শুধু ডাটা রিড করব, এটাতে আমরা কোনো এডিট বা ডিলেট এই প্রপার্টির ভিতরে ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট একবার লোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, এই কারণে আমরা এটা রিড অনলি হিসাবে নিয়েছি। এবং এখানে যে প্রাইভেট, আমরা জানি প্রাইভেট, পাবলিক এবং ইন্টারনাল এগুলো হচ্ছে মডিফায়ার, আমরা এখানে প্রাইভেট মডিফায়ার ইউজ করেছি যাতে এই ডিবি কনটেক্সটটা অন্য কোনো কন্ট্রোলার বা অন্য কোনো জায়গা থেকে আর অ্যাক্সেস করা না যায়, যার কারণে আমরা এটাকে কি করেছি প্রাইভেট হিসেবে ইউজ করেছি। এখন যদি আমরা যাই এরপরে কি করেছি, এরপরে আমরা একটা কনস্ট্রাক্টর নিয়েছি। আমরা জানি কি এটা একটা কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর এমন একটা মেথড যার কোনো রিটার্ন টাইপ থাকে না। তো আমরা এখানে কনস্ট্রাক্টর দিয়েছি স্টুডেন্ট কন্ট্রোলারের, এবং এর ভিতরে আমরা ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট একটা জিনিস নিয়েছি, এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। ডিপেন্ডেন্সি ইনজেকশন 3 প্রকার এবং কোন ডিপেন্ডেন্সি ইনজেকশন কখন কেন দরকার, এই জিনিসগুলো আমরা আরেকটা ভিডিওতে নিব। তো এখানে হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন ক্রিয়েট করেছি যাতে এই কনটেক্সটটা ইনিশিয়ালাইজ হয়, অবজেক্ট ইনিশিয়ালাইজ হয়। শুধু একটু মনে রাখি ডিপেন্ডেন্সি ইনজেকশন কি। ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে আমার এই কন্ট্রোলার, এই স্টুডেন্টের মধ্যে বা যে কোনো কন্ট্রোলারের মধ্যে আমি কোনো কাজ করতে যাচ্ছি যেটা অন্য একটা ক্লাস বা অন্য একটা ইন্টারফেসের উপর ডিপেন্ডেন্ট, তখন আমরা ওই ক্লাস বা ইন্টারফেসকে আমি যেই ক্লাসের ভিতরে বা যেই কন্ট্রোলারের ভিতরে কাজ করছি সেখানে ইনজেক্ট করব। এখানে আমরা যদি কন্ট্রোলার দেখি, স্টুডেন্ট কন্ট্রোলার এটাও একটা ক্লাস। তো আমরা যেই ক্লাসের মধ্যে আমরা যখন ওই অন্য একটা এক্সটার্নাল কোনো ক্লাস দরকার হয় আমরা সেটাকে ইনজেক্ট করি বা এখান থেকে ইউজ করি, সেটাকেই বলে ডিপেন্ডেন্সি ইনজেকশন। এবং এরপরে যদি আমরা যাই স্টুডেন্টের যে ভিউ আছে, আমরা যদি একটু দেখি, আমরা আবার অ্যাপ্লিকেশনটা রান করি, কারণ আমরা হচ্ছে প্রোগ্রাম ডট সিএস এ আমাদের কানেকশন স্ট্রিং নেমটা আমরা চেঞ্জ করে দিয়েছি। তো আমরা বিল্ড দিয়ে এখন অ্যাপ্লিকেশনটা আরেকবার রান করি। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ভিউ, স্টুডেন্টের যে হোম পেজ সেটা। এখন যদি আমরা দেখি এই ভিউ এর মধ্যে আমরা কি করেছি, আমরা স্টুডেন্ট কন্ট্রোলারে যাই, এটা হচ্ছে আমার ইন্ডেক্স ভিউ। আমরা এখানে কি করেছি, এসিঙ্ক অ্যাওয়েট একটা অপারেশন করেছি, আমরা এটাও পরবর্তীতে দেখব ডিটেইলস এসিঙ্ক অ্যাওয়েট কেন ইউজ করে। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, কনটেক্সটের ভিতরে আমরা কি নিয়েছিলাম, স্টুডেন্ট একটা ডিবি সেট নিয়েছিলাম, সেটাকে আমরা টু লিস্ট এসিঙ্ক করেছি। টু লিস্ট করার কারণ কি, আমার যেই ডাটাগুলো আছে স্টুডেন্টের ভিতরে যেই ডাটাগুলো আছে এগুলো আমরা লিস্ট আকারে নিয়ে ভিউয়ের মধ্যে পাস করেছি। ভিউয়ের মধ্যে আমরা কি করতে পারি, মডেল রিটার্ন করতে পারি, এবং ভিউ নেম কোনটা হবে, আমরা যদি এখানে কাস্টম ভিউ নেম দিতে চাই তাহলে এইভাবে কাস্টম ভিউ নেম দিয়ে দিতে পারি। তো আমরা এখানে মডেলটা রিটার্ন করে দিয়েছি, স্টুডেন্টের যে লিস্ট এই লিস্টটা রিটার্ন করে দিয়েছি। এবং আমরা যদি index.cshtml এ যাই সেক্ষেত্রে আমরা দেখব আই এনামেরেবলের ভিতরে আমরা যেখানে মডেল হিসাবে স্টুডেন্ট ক্লাসটাকে নিয়েছি। তো এখানে কি আই এনামেরেবল মূলত একটা লিস্ট বা জেনেরিক এর ভিতরে লিস্ট আমরা যদি দেই সেটা লিস্ট অ্যালাউ করে আই এনামেরেবল। তো যেহেতু এটা জেনেরিক, আমরা জেনেরিকের ভিতরে আমরা যদি দেখি system.collection.generic, তো এটা যেহেতু কালেকশন এটার মধ্যে আমরা লিস্ট রাখতে পারি। তো এই কালেকশন দিয়ে আমরা জানি যে কালেকশনের মধ্যে আমরা ফর ইচ লুপ চালাতে পারি। ফর ইচ লুপ চালালে কি হবে, এই স্টুডেন্টের মডেলের মধ্যে যদি আমি দেখি মডেল আই এনামেরেবল স্টুডেন্ট, তাহলে এক একটা করে আইটেম নিয়ে এসে স্টুডেন্টগুলো বাইন্ড করে দিবে বা লোড করে দিবে। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিটেইলস আমরা কি করেছি, আমরা ডিটেইলসে জানি যে এখান থেকে যদি আমি ডিটেইলসে যাই, আমি একটা রাইট বাটন ক্লিক করে ওপেন করি ডিটেইলস, এক্ষেত্রে আমরা কি পাস করেছি, রাউটে আইডি। আমরা এটা দেখেছিলাম রাউট কনফিগে আমরা
প্যারামিটার পাস করতে পারি। তো আমরা আইডি পাস করে দিয়েছি, এই আইডিটা এখান থেকে রিসিভ করছে। এখন যদি আমার আইডি নাল থাকে সেক্ষেত্রে কি আমার ডিটেলস আসার কথা না, অর্থাৎ নট ফাউন্ড। অথবা আইডি যদি জিরো থাকে আমরা তাহলে কন্ডিশনটা চেঞ্জ করে দিতে পারি। আইডি যদি জিরো থাকে সেক্ষেত্রেও এই পেজটা দেখাবে কি নট ফাউন্ড। আমি যদি ডিটেলসে যাই, ডিটেলসে গিয়ে আমি আইডিটা কেটে দিলাম, সেক্ষেত্রে আমার আসছে 404 নট ফাউন্ড। তাহলে 404 নট ফাউন্ডের জন্য আমাকে একটা 404 নট ফাউন্ড পেজ মেনটেন করা দরকার, এগুলো আমরা পরে দেখব। এবং এরপরে কি আছে, স্টুডেন্ট। স্টুডেন্ট আমরা কি করেছি, আমরা জানি স্টুডেন্টের মধ্যে আমার লিস্ট অফ স্টুডেন্ট আছে। এখানে ফার্স্ট আর ডিফল্ট করে আমি কি করেছি, যেই স্টুডেন্ট আমি যেই আইডিটা পাস করব সেই আইডির স্টুডেন্ট আমি নিয়ে এসেছি। আমি যদি 1, ওকে, এই স্টুডেন্টটা আমি নিয়ে এসেছি। এরপরে ক্রিয়েট, এটা জাস্ট একটা ভিউ, এর ভিতরে আমার HTML গুলো আছে, ফর্ম গুলো আছে। এখন ক্রিয়েট যখন সাবমিট হচ্ছে, আমি যদি ক্রিয়েটে যাই, আমি যদি ব্যাক টু লিস্টে যাই, এখান থেকে আমি ক্রিয়েট নিউ স্টুডেন্টে গেলাম। ক্রিয়েট নিউ স্টুডেন্টে আমার এইরকম একটা ফর্ম আছে। যখন আমি এই ফর্মটা সাবমিট করব তখন আমার এটা যাচ্ছে কোথায়, এটা যাচ্ছে হচ্ছে ক্রিয়েটের পোস্টে। আমি যদি দেখি এই যে অ্যাকশন মেথডগুলো, এই অ্যাকশন মেথডগুলোর উপরে শুধু লেখা আছে গেট। বাই ডিফল্ট যেটা ক্রিয়েট করেছে সেটাতে গেট, কিন্তু গেটের জন্য কোনো এইচটিটিপি মেথড এখানে ডিক্লেয়ার করা নাই বা ডিফাইন করা নাই। আমরা যদি দেখি এখানে গেট মেথড গুলোতে ডিফাইন করা নাই যে এটা গেট অ্যাকশন হবে না পোস্ট অ্যাকশন হবে, কিন্তু পোস্টের জন্য এটা ডিফাইন করা আছে যে এটা পোস্ট অ্যাকশন হবে। এবং এখানে বাইন্ড করেছে কি, বাইন্ড করেছে আইডি, নেম, ইমেল, ডিপার্টমেন্ট, এজ। এই বাইন্ডের কারণ কি, এই বাইন্ডের কারণ হলো যে স্টুডেন্ট ক্লাসের যে প্রপার্টি গুলো আছে এই প্রপার্টি বাদে এই রিকোয়েস্ট ক্রিয়েট করার সময় যদি অন্য কোনো প্রপার্টি দেয় সেইটা এই কন্ট্রোলারের এই অ্যাকশনে হিট করবে না। অর্থাৎ শুধু এই বাইন্ড ভ্যালুগুলো ছাড়া অন্য কোনো প্রপার্টি যদি থাকে, যে আমি এই ফর্ম ক্রিয়েট করেছি, এখানে ফর্মে আমি একটা নেম দিলাম, আমি যদি ফর্মে যাই, স্টুডেন্টের ক্রিয়েট ফর্মে যদি যাই, তো আমি এখানে এটা না দিয়ে আমি একটা নিজে ম্যানুয়ালি চেঞ্জ করে দিলাম, সেটা হচ্ছে লেবেল। আমি এটাকে দিলাম ফর, আমি এটাকে দিলাম হচ্ছে মোবাইল, এবং আমি এখানে এসপি ফর এটাকে ইনপুট যেটা, এটাও আমি চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে নেম করে দিলাম। আমরা জানি যে নেম দিয়ে যদি আমরা কোনো কিছু সাবমিট করি সেটা হচ্ছে ব্যাকএন্ডে এই নেমটা ধরে যায়। তো আমি এই ক্ষেত্রে যদি এইরকম করে দেই যে মোবাইল, এই এক্সট্রা ফিল্ড গুলো সে এই বাইন্ড যদি আমি করে দেই, কন্ট্রোলারের মধ্যে যদি আমি বাইন্ড করে দেই, এই এক্সট্রা ফিল্ড গুলো নিয়ে আসবে না। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় এমভিসিতে আমরা যে ফর্মটা থাকে এই ফর্মটাই সাবমিট করি, ওয়েব এপিআই হয়তো আমরা এক্সট্রা ফিল্ড বা প্রপার্টি আসার সম্ভাবনা আছে। তো এই বাইন্ডটা আমাদের এমভিসিতে দরকার নাই, সেক্ষেত্রে আমরা কি করব, শুধু মডেলটা এখানে দিয়ে দিব। এরপরে কি আছে, মডেল স্টেট ডট ইজ ভ্যালিড, এটা দিয়ে কি করেছে, মডেল স্টেটটা ভ্যালিডেশন করেছে। মডেল স্টেট কি, মডেল স্টেট আমরা বললাম যে ডাটা অ্যানোটেশন দিয়ে আমরা এখানে দিব, যেমন নেম, এটা এখন বাই ডিফল্ট রিকোয়ার্ড আছে। এখন এখানে কিছু আমরা প্রপার্টি দিতে পারি, অ্যাট্রিবিউট দিতে পারি, সেটা হচ্ছে রিকোয়ার্ড। আমি যদি এখানে যাই, এই যে সিস্টেম ডট কম্পোনেন্ট মডেল ডট ডাটা অ্যানোটেশন, এই নেম স্পেসটা উপরে চলে আসবে। তো এগুলো দিয়ে আমরা এখানে মডেল ভ্যালিডেশন করতে পারি। আবার স্ট্রিং লেন্থ 100 দিতে পারি, বা মিন লেন্থ, ম্যাক্স লেন্থ, এরর মেসেজ। এবং আমরা যদি এখানে কোনো ফরম্যাট চেক করতে চাই যে আপার কেস, লোয়ার কেস, অথবা হ্যাশ হবে না, স্পেশাল ক্যারেক্টার আসবে না, তো এই জিনিসগুলো আমরা মডেলের মধ্যে ডাটা অ্যানোটেশন দিয়ে ভ্যালিডেশন করতে পারি। মডেল স্টেট যদি আমার ভ্যালিড হয় তাহলে আমার ডিবি কনটেক্সটে এই জিনিসটা সেভ করে দিয়েছে। এবং ফাইনালি আমি এডিটের ক্ষেত্রেও সেম ভাবে চেক করেছি যে এডিট আইডি আছে কিনা, আইডি থাকলে আমি গেট করে নিয়ে এসেছি এবং এটা ভিউয়ে দেখিয়েছি। এডিটের পোস্ট অ্যাকশনেও আমি মডেল স্টেট ভ্যালিডেশন চেক করেছি, যদি আমার এই স্টুডেন্টটা থাকে সেক্ষেত্রে আমি স্টুডেন্টটার ডাটাবেস কনটেক্সটটা আপডেট করে দিয়েছি। আরেকটা জিনিস এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন্টি ভ্যালিডেট এন্টি ফরজারি টোকেন। আমি যদি এখন যাই এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমি দেখব যে এখানে ফর্মের ভিতরে আমি যদি দেখি একটা রিকোয়েস্ট ভেরিফিকেশন টোকেন আছে। এই রিকোয়েস্ট ভেরিফিকেশন টোকেনটা শুধু এই ফর্মের জন্য এখানে একরকম ভাবে জেনারেট হবে, আবার অন্য ফর্মের জন্য অন্যভাবে জেনারেট হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা ইউনিক ভেরিফিকেশন টোকেন। এখন যদি আমি এই ফর্মের মধ্যে এই ফর্ম সাবমিট করি এবং আমার এই টোকেনটা মিসম্যাচ হয়,
তাহলে আমার এই ফর্মের অ্যাকশনটা কাজ করবে না, অর্থাৎ এই পোস্ট অ্যাকশনটা কাজ করবে না। সো এটা একটা সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট যে এন্টি ফরজারি টোকেন এটা ভ্যালিডেশন করা। আমরা যদি এমভিসি তে কাজ করি এবং আমাদের ফর্মে কোনো অ্যাজাক্স বা অন্য কিছু না থাকে, আমরা অ্যাজাক্সের মধ্যেও এই ফর্মটা এই টোকেনটা পাস করতে পারি। তো আমরা অবশ্যই এই এন্টি ফরজারি টোকেনটা ভ্যালিডেট করব। ভ্যালিডেট করলে কি হবে, আমাদের এই ফর্মটা সিকিউর থাকবে। যদি এই টোকেন মিসম্যাচ হয় বা ভুল টোকেনে কেউ রিকোয়েস্ট করে, তাহলে এই ফর্মটা সাবমিট হবে না। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে এডিটের ক্ষেত্রেও আমরা যদি দেখি, এডিটের পোস্টেও অ্যান্টি ফরজারি টোকেন ভ্যালিডেশন করা আছে। কারণ আমরা যদি এডিটের ফর্মে যাই, এরকম একটা টোকেন পাবো। আমরা যদি একটু ব্যাক করে এডিটে যাই, ইনস্পেক্ট এলিমেন্ট করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানেও একটা রিকোয়েস্ট ভেরিফিকেশন টোকেন আছে। তো আমরা অবশ্যই এই ভ্যালিডেট অ্যান্টি ফরজারি টোকেন করব, এবং আমরা চাইলে এডিটেরটা এইচটিটিপি পুট দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে ফর্ম আছে, ফর্মে গিয়ে আমরা এডিটের জায়গায় এএসপি অ্যাকশন, এখানে আমরা দিতে পারি হচ্ছে মেথড পুট। যদি আমরা ব্যাকএন্ডে এইচটিটিপি পোস্টের জায়গায় এইচটিটিপি পুট রিকোয়েস্ট ইউজ করি। ওকে, এই হচ্ছে আমাদের একটা কন্ট্রোলারের ক্রুডের হচ্ছে অপারেশন গুলো আমরা কিভাবে করেছি। এখানে আমরা পরের ভিডিওতে দেখব যে আমরা কিভাবে কাস্টম মডেল নিয়ে সেখানে আমরা ডাটা নোটেশন দিয়ে ভ্যালিডেশন করতে পারি এবং আমরা সবকিছু ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।